পরীক্ষা কিন্তু একদম দোরগোড়ায়, তাই শেষ মুহূর্তে সাজেশন নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। শেষ মুহূর্তে ঠিক এই বিষয়গুলো কিন্তু অপরিহার্য, তোমাকে কিন্তু দেখতেই হবে, কারণ এখান থেকেই তোমার কিন্তু আগামী পরীক্ষার কোশ্চেন আসতে চলেছে। তো চলো দেখে নিই আমরা কোন কোন বিষয় একদম শেষ মুহূর্তে আমাদের করতেই হবে। ঠিক আছে, চলো। তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সমস্থিতি, এগুলোর উপর আমাদের ম্যারাথন ক্লাস হয়ে গেছে। তো আমরা জানি সেখান থেকে কিন্তু কিভাবে কোন কোন কোশ্চেন আমাদের কিন্তু আমরা আলোচনা করেছি ডিটেলসভাবে। তবুও আরও একবার তুমি দেখে নাও যে কি কি জায়গাগুলো আমাদের করতে হবে। সমস্থিতির যে মূল দুটো তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে এইরি এবং প্র্যাটের তত্ত্ব এবং তাদের মধ্যে যে তুলনা, ঠিক আছে, এবং সেখানেই আমাদের কনসেপ্ট কি চলে আসবে, প্রতিবিধানের নিয়ম চলে আসবে এবং ভাসমানতার শিকড় তত্ত্ব বলতেও সেখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু আমাদের একদম মিস করা চলবে না, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। আমাদের এখান থেকে দেখতে হবে কিন্তু পৃথিবীর আভ্যন্তরীণ শক্তি এবং সেখানকার থেকে কি কি কোশ্চেন আমাদেরকে কিন্তু একদম মিস করা যাবে না। কি কি করতে হবে এখানে, ভাঁজ এবং চ্যুতি, তার যে গাঠনিক উপাদানগুলো আমাদের কিন্তু একটু পড়াশোনা করে নিতে হবে, এবং ভাঁজের মধ্যে কিন্তু যে পার্থক্যগুলো থাকছে, কীরকম থাকছে, প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজ থাকছে। চ্যুতির মধ্যে কিন্তু স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির পার্থক্য আমাদের মধ্যে থাকছে। যখনই তুমি পার্থক্য করে নিচ্ছ তাদের বৈশিষ্ট্যটাও কিন্তু তোমার জন্য করা হয়ে যাচ্ছে। তো পার্থক্য আসুক বা বৈশিষ্ট্য আসুক তুমি কিন্তু অবশ্যই লিখতে পারবে। ভাঁজ অক্ষের অবস্থান অনুযায়ী সেই যে ভাঁজের শ্রেণীবিভাগ সেখানেও কিন্তু তুমি পারবে, প্লাস চ্যুতির অবস্থানের ভিত্তিতেও কিন্তু তার শ্রেণীবিভাগ তুমি অবশ্যই পারবে। ছোট কোশ্চেনের জন্য ন্যাপ কি, ঠিক ওই টপিকের মধ্যেই কিন্তু কোশ্চেন লুকিয়ে আছে, সেটা 5 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য তোমার কিন্তু একটা পড়াশোনার মধ্যেই কিন্তু সেটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, তাই তো। এছাড়াও আমরা কি দেখতে পারবো, ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ এবং তাদের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমরা জানি যে খুব ইম্পর্টেন্ট, আর সেই জন্য এগুলো আমাদের একদমভাবে করতেই হবে। ঠিক আছে, এরপর আমরা কি দেখব যে পর্বত গঠনের যে প্রক্রিয়া রয়েছে সেখানে কি কি রয়েছে। আমাদের এখানে ভঙ্গিল পর্বত গঠনের প্রক্রিয়া, ঠিক আছে, মহীভাবক এবং গিরিজনী আলোড়নের যে পার্থক্য রয়েছে, তাই তো। তাহলে সেখানেও কিন্তু আমাদের বেশ একটা নজর দিতে হবে, কারণ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর দেখো, তারপর রয়েছে আমাদের যে আবহবিকার প্রক্রিয়া, তাই তো। আবহবিকারের মধ্যে আবহবিকার, ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য, তাই তো, নগ্নিভবন কি, তাই না, এবং সে তার সাথে মৃত্তিকার সৃষ্টি কিভাবে হচ্ছে, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। এবং আবহবিকারের কিন্তু যে অনেকগুলো কারণ রয়েছে, ঠিক আছে, বিশেষ করে তাপের ফলে সংগঠিত যে প্রক্রিয়াগুলো রয়েছে, স্বল্পমোচন, তাই তো, ক্ষুদ্র কণা বিসরণ, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আর যান্ত্রিক আবহবিকারের এই যে স্টেপগুলো সেগুলো কিন্তু আসতে পারে এবং আসার সম্ভাবনা খুবই বেশি। এই প্রসঙ্গেই তুমি যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের কিন্তু পার্থক্যটাও অবশ্যই তোমাকে কিন্তু দেখতে হবে। ছোট কোশ্চেনের জন্য তোমাকে কিন্তু রেগুলেট কি, ঠিক ওই টপিক থেকে রিলেটেড তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখো, সেখান থেকে কিন্তু আমরা চলে আসছি মৃত্তিকা সৃষ্টি, এর সঙ্গে একটা বিরাট সম্পর্ক রয়েছে। আমাদের পড়াশোনার ধাপটা আমি আগেই বলেছি, টপিক ওয়াইজ তুমি করো, সেক্ষেত্রে তুমি কিন্তু নিশ্চিতভাবে এগুলো কমন পাবে এবং সঠিক ধারা নিয়ে তুমি কিন্তু কমপ্লিট করে আসতে পারবে। তো আবহবিকারের পরেই কিন্তু মৃত্তিকাটার ক্ষেত্রে রেগোলিট থেকেই কিন্তু মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি আসে, তাহলে সেইখানেই কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট হয়ে গেল এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য, বোঝা গেল। এবং কিছু বিশেষ প্রক্রিয়াও রয়েছে সেখানে তোমার করতে হবে, যেমন পর্যালাইজেশন, ল্যাটারাইজেশন, তাই তো। এইগুলো কি, একদম ছোট ছোট 2 নম্বরের কোশ্চেন কিন্তু সেখানে অবশ্যই হতে পারে। এর আগে তোমার যেটা ছিল হিমিফিকেশন বলতে কি বোঝো, ঠিক আছে, হিউমাস গঠনের প্রক্রিয়ার সঙ্গে কিন্তু একটা রেগুলিতের সঙ্গে বিক্রিয়া করেই মৃত্তিকা সৃষ্টি হয়। তো এগুলো আমাদের কিন্তু মিস করা একদম যাবে না। এবং সেই সঙ্গে আরও কিছু পার্থক্যজনিত পয়েন্ট আমরা করে নেব, যেমন পরিণত এবং অপরিণত মৃত্তিকার পার্থক্য করব, পেডোক্যাল এবং পেডালফায়ার মৃত্তিকার পার্থক্য আমরা করে নেব, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছোট 2 নম্বরের কোশ্চেনের জন্য আমার সেখানে করতে হবে মৃত্তিকা ক্যাটেনা বলতে কি বোঝো। 3 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু আমাকে সেখানে করতে হবে মৃত্তিকা পরিলেখ এবং তার যে ডিটেলস প্রোফাইল এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং সেখানে সোলাম কি, হ্যাঁ, 2 নম্বরের জন্য। ইলিভিশন তো আমরা আগেই করে নিয়েছি। এবং এই মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রকগুলো সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখব, যেমন আদিশিলা, জলবায়ু, এগুলোর কথা আমরা উল্লেখ করতে পারি। তো আমাদের এখানে 3 নম্বরে বা 2 নম্বরে সেই কোশ্চেনটা আসতেই পারে যে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা বা আদিশিলার ভূমিকা
কি তা ব্যাখ্যা করো। বুঝতে পারা গেল? এরপর আমরা কিন্তু মৃত্তিকা সংরক্ষণের বিষয়টি অবশ্যই দেখব। মৃত্তিকা কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, অর্থাৎ মৃত্তিকা যে সংরক্ষিত না হওয়ার জন্য, অবনমিত হওয়ার জন্য তার কারণগুলো কি কি, কি কি কারণে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, ক্ষয়ের যে প্রসেসগুলো কি কি, সিড ক্ষয়, হ্যাঁ এইগুলো আমরা আলোচনা করেছি, তাই না, গালি ক্ষয়, এগুলো আমরা আলোচনা করেছি। এবং তার সাপোর্টে আমরা কিভাবে মৃত্তিকা সংরক্ষণ করতে পারবো, কি কি উপায়ে আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারবো, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমাদের অবশ্যই এখান থেকে কিন্তু পড়তে হবে। তো এই ব্যাপারটা আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে কিন্তু ঠিক এরকমভাবেই আমরা কমপ্লিট করতে থাকবো, ভূগঠন এবং পরবর্তী এই চ্যাপ্টার্সগুলো থেকে। আর কোশ্চেন আমরা কিন্তু নিশ্চিতভাবে কমন পাবো, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা পাচ্ছি কাকে, আবহাওয়া এবং জলবায়ু বায়ুমণ্ডলের ধারণা। সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে কিন্তু হিট বাজেট আমরা আলোচনা করেছি, এবং সেই প্রসঙ্গে কিন্তু কি আছে, অ্যালবেডো বলতে কি বোঝায়, 2 নম্বরের একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না। উষ্ণতার বৈপরীত্য বলতে কি বোঝায়, ল্যাপস রেট বলতে কি বোঝায়, অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু বলতে কি বোঝায়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম মিস করলে চলবে না, তাই তো। এরপর রয়েছে বায়ুমণ্ডলীয় সঞ্চালন কক্ষ, যে ত্রিকোষীয় মডেল রয়েছে, তাই তো। আমরা হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, এগুলো কিন্তু আমরা পড়েছি, এবং সেইগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। নিয়ত বায়ু, সেখান থেকে নিয়ত বায়ুর যে একটা তুলনামূলক টেবিলের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত বৈশিষ্ট্যগুলো করতে পারি, তাই তো। আয়ন বায়ু রয়েছে, পশ্চিমা বায়ু রয়েছে, মেরু বায়ু রয়েছে। যখনই আমি একটা টেবিলের মাধ্যমে তাদের বৈশিষ্ট্যগুলো করে নেব, তখন আমার যদি পার্থক্য লেখে সেটাও আমি করতে পারবো, প্লাস যদি নির্দিষ্ট একটি বায়ুর সম্পর্কে বৈশিষ্ট্য লেখে সেটাও কিন্তু আমরা সহজে করে ফেলতে পারবো। এরপর দেখো আমরা বায়ুমণ্ডল থেকে কি কি করতে পারবো। হ্যাঁ, এখানে আরো কিছু কোশ্চেন যেমন রয়েছে তোমার, ইয়ে করতে পারো তুমি, জেট স্ট্রিম বলতে কি বোঝায়, এলনিনো এবং লানিনার ধারণাটা সংক্ষেপে, হ্যাঁ 2 নম্বরের কোশ্চেনের জন্য এখানে কিন্তু অবশ্যই তুমি করে রাখবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর তুমি জলচক্রের টিকা, 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং জলচক্রের যে পার্ট করে যে ধাপগুলো রয়েছে, বাষ্পীভবন থেকে অধঃক্ষেপণ থেকে, সেগুলো আলাদা আলাদা করে কিন্তু 2 নম্বরের কোশ্চেন সেট হতে পারে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, এবং জলচক্রের গুরুত্বটা কি। তারপর কি রয়েছে, জলনিগম অববাহিকা বলতে কি বোঝায়, ঠিক আছে, ড্রেনেজ বেসিন, নদী অববাহিকার সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে। এখান থেকে অবশ্যই পড়বে ধারণা অববাহিকা বলতে কি বোঝো, এবং জলপ্রবাহের ধারণা, রান অফ। আর সেই প্রসঙ্গেই কিন্তু আমাদের ভৌম জলের কিন্তু একটা কনসেপ্ট আসবে, এবং ভৌম জলের কনসেপ্ট এলে কিন্তু সেখানে তোমাকে ভাদস জল কি, ভাদস্তর বলতে কি বোঝো, এবং আর্টেজীয় কূপের ধারণাও কিন্তু তোমাকে অবশ্যই করে রাখতে হবে। এগুলো কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট জিনিস, শেষ মুহূর্তে পরীক্ষার আগে এগুলো বারবার রিভিশন করো, তুমি কোশ্চেন কমন পাবেই, ঠিক আছে। নেক্সট দেখে নাও, নেক্সট আমাদের কিন্তু অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেটা শিল্প থেকে পরিষেবা। আমরা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো শিল্প যে চ্যাপ্টার্সটা, সেটা আমাদের কিন্তু আমি এর আগে আলোচনা করেছি, যে তোমার কিন্তু একটা সহজ কাঠামোর মধ্যে কিন্তু শিল্প চ্যাপ্টারটা আমরা করতে পারি, ঠিক আছে। অর্থাৎ প্রথমেই তুমি দেখে নাও শিল্প গড়ে ওঠার কারণগুলো কি কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কাঁচা মাল থেকে শুরু করে আরও কিছু পয়েন্টসগুলো রয়েছে যেগুলো আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং সেই প্রসঙ্গে তুমি কিছু বেশ ইম্পর্টেন্ট যে দেশগুলো, যেমন চীনকে তুমি প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রেই তুমি লিস্টে কিন্তু পেয়ে যাবে, আমেরিকা যুক্তরাষ্ট্র তুমি কিন্তু পাবে, ঠিক আছে। তো এই কোন পার্টিকুলার শিল্পের জন্য কোন দেশটা সবথেকে বেশি উন্নতি হচ্ছে এবং তার কারণ কি, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে, বোঝা গেল। তো এইটা আমাদের মূল বিষয়, তাই সেই জন্য আমি অবশ্যই পরামর্শ দেবো যে সেই জায়গাগুলো কিন্তু এই যে লেখা আছে, শিল্প গড়ে ওঠার কারণ তুমি করবে, ঠিক আছে, এবং সেই শিল্পের সমস্যা এবং সমাধান, সম্ভাবনা, এগুলো তুমি অবশ্যই করবে। এবং এইগুলোর ক্ষেত্রে তোমাকে সাধারণ পয়েন্টসগুলো এক জায়গায় করতে হবে, বেশ কিছু আলাদা আলাদা শিল্পের ক্ষেত্র হলেও কিছু কমন পয়েন্টস কিন্তু রয়েছে, এগুলো আমরা আলোচনা করেছি কিভাবে আমরা খুব সহজভাবে এই বড় চ্যাপ্টারটা খুব স্মার্টলি আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। তো এইগুলো অবশ্যই তুমি মাথায় রাখবে, এবং তোমার প্রস্তুতি একদম সম্পূর্ণভাবে হবে। কাঁচামালের অবস্থানের ক্ষেত্রে কাঁচামালকে আমরা যেটা ভাগ করি প্রকৃতিগতভাবে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ, এগুলো তুমি জানবে, এবং সেই প্রসঙ্গেই তোমাকে শিকড় আলগা শিল্পের যে ধারণা আসতে পারে, তাই তো, অনুসারী শিল্পের ধারণা আসতে পারে। তারপর তোমার সেখান থেকে কি আসবে, শিল্পের শ্রেণীবিভাগ, অর্থাৎ শিল্পের কাঁচামালের ভিত্তিতে কিন্তু শিল্পটা বিভিন্ন টাইপসের হয়ে যাচ্ছে, তাই না। কিছু বনজ হতে পারে, কিছু সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল হতে পারে, খনিজ ভিত্তিক হতে পারে, কাঁচামালের ভিত্তির উপর সেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, এবং তার উদাহরণ সহ শ্রেণীবিভাগটা কিন্তু তুমি অবশ্যই করে যাবে, ঠিক আছে। তো এই ছিল
পণ্য সূচকের ধারণা তুমি এখান থেকে করবে, সেখান থেকে আমরা কোনটা বিশুদ্ধ এবং কোনটা অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প আমরা কিন্তু সহজেই বলতে পারি। আমরা পরবর্তী দেখে নিতে পারবো তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে যেটা আমাদের উৎপাদন হচ্ছে ঠিক সেটাই কিন্তু পরিষেবামূলক কাজের মাধ্যমে আমরা তৃতীয়, এবং আরও উন্নত প্রযুক্তি গবেষণামূলক কাজের জন্য আমরা চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছি। তো সেখানে আমাদেরকে কি দেখতে হবে, বিভিন্ন বাণিজ্যিক যে সংস্থানগুলো যেমন WTO অবশ্যই তার কার্যাবলী তুমি দেখবে, ঠিক আছে। পরিবহনের মধ্যে জড়িয়ে রয়েছে বিভিন্ন পরিবহন মাধ্যমগুলির সুবিধা অসুবিধা একটি তুলনামূলক টেবিলের মাধ্যমে তুমি কিন্তু করতে পারবে, তাই না? যেমন রেলপথের সুবিধা অসুবিধা, সড়ক পথের সুবিধা অসুবিধা, তাই তো। তারপর বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলো তাদের প্রধান কার্যাবলী কি রয়েছে, শিপিং লাইনের পার্থক্য অবশ্যই করবে, ঠিক আছে। এবং কি বলতে কি বোঝায় 2 নম্বরের কোশ্চেনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই তো। পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এগুলোর গুরুত্ব কি রয়েছে, বাণিজ্যের গুরুত্ব কি রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এছাড়াও তোমার রয়েছে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেখান থেকে কিন্তু আমরা থিঙ্ক ট্যাঙ্ক ধারণা আসবে, তারপর তোমার মেধা প্রবাহের ধারণা আসতে পারে, ঠিক আছে। এবং BPOর ধারণা আসতে পারে, কিভাবে 24/7 ওয়ার্কস আওয়ার্স শিল্পের ধারণা তোমার সেখানে আসতে পারে, আউটসোর্সিংয়ের ধারণা আসতে পারে, তারপর ই-কমার্স কি, ইমেল কি, ঠিক আছে। এই যে টার্মসগুলো, সে রিমোট সেন্সিং কি, GIS কি, এই ধরনের কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু আমাদের এখানে 3 এবং 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা এই জিনিসগুলো কিন্তু একদমই হাতছাড়া করবে না, শেষ মুহূর্তে এগুলো অবশ্যই রিভিশন দাও, এগুলো থেকে তুমি কমন পাবেই। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে আমাদের ভারতবর্ষের যে ভূগোলের সম্পর্কে, সেটা আমাদের প্রধান রয়েছে কি, জলবায়ু রয়েছে, অরণ্য রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ। তো জলবায়ুর ক্ষেত্রে আমরা কি করব, ভারতের জলবায়ুর যে নিয়ন্ত্রকগুলো কি অবশ্যই করতে হবে, ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি করবে। এছাড়াও ছোট ছোট টার্মস রয়েছে, যেমন মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো, ঠিক আছে, আশ্বিনের ঝড় বলতে কি বোঝো, অর্থাৎ এই জলবায়ুর সঙ্গে রিলেটেড বেশ কিছু টার্মস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, তাই তো। তারপর তোমার কি রয়েছে, এখান থেকে মৌসুমি জলবায়ুর উপর জেট বায়ু প্রবাহের যে প্রভাব, সেটাকে আমাদেরকে এখানে করতে হবে, এলনিনোর প্রভাব এখান থেকে আমাদের করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন অবশ্যই কমন থাকবে, ঠিক আছে। এরপর আমরা ভারতীয় জলবায়ুর যে মৌসুমি বায়ুর যে গুরুত্ব, তাই তো, যে সেটা অনিশ্চয়তা এবং তার উপরেই নির্ভর করে ভারতের বৃষ্টিপাতটা সব থেকে বেশি সংগঠিত হয়, এই কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী জলবায়ুর উপর নির্ভর করেই কিন্তু ভারতের অরণ্য নির্ভর করছে, অর্থাৎ কোথায় কীরকম জলবায়ু, তার বৃষ্টিপাত বেশি না কম, তাপমাত্রা বেশি না কম, তার উপর কিন্তু স্বাভাবিক উদ্ভিদের বন্টন বা বিন্যাস নির্ভর করে। আর সেই ক্ষেত্রে ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদের যে বন্টনের নিয়ন্ত্রক, সেটা তুমি করবে, এবং বিভিন্ন যে স্বাভাবিক উদ্ভিদ তাদের যে বৈশিষ্ট্য, ঠিক আছে, এবং অবস্থান, প্রধান প্রধান বৃক্ষ এবং তাদের অরণ্যের যে গুরুত্ব, একটা ছোট টেবিলের মধ্যে আমরা যদি তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই শেষ করতে পারবো। যেমন এখান থেকেই কিন্তু আমার পার্থক্য দিতে পারে যে নিরক্ষীয় চিরহরিত অরণ্য এবং মৌসুমী অরণ্যের মধ্যে পার্থক্য, আবার ওই তুলনামূলক পার্থক্য থেকে কিন্তু যদি শুধুমাত্র বৈশিষ্ট্য দেয়, সেটাও আমরা পারবো, তাই তো। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য 2টি লেখো বা 3টি লেখো, সেক্ষেত্রেও আমরা পাচ্ছি। তো এই একটা পার্ট। সেকেন্ড পার্টে আমরা কি করব, বিভিন্ন যে অরণ্যর সম্পর্কীয় কিছু টার্মস রয়েছে, সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন, তাই তো। এইগুলো আমাদের JFM এর যে ধারণা, ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষের বনভূমিকে বাঁচাবার জন্য, বন ব্যবস্থাপনার জন্য যে বেশ কিছু আমাদের আইন, ঠিক আছে, এবং নীতির প্রচলন করা হয়েছে, তার সম্পর্কিত কিছু আমাদের কিছু আন্দোলন হয়ে গেছে। যেমন চিপকো আন্দোলনের কথা আমরা বলতে পারি, ভারতীয় বনভূমিকে আটকাবার জন্য স্থানীয়ভাবে সেখানে একটা বিরাট প্রোটেস্ট, তাই তো। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের পরীক্ষার জন্য। এবং তার পরবর্তী আমাদের যেটা থাকবে যে বনভূমি কি বিনাশের কারণগুলো কি কি এবং সেগুলো আমরা রক্ষা করব কিভাবে, অর্থাৎ সেই পথগুলো আমাদের কিন্তু লিখতে দিতে পারে। এবং তারপরে আমাদের লাস্ট দেখতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কিন্তু প্রধান 3টি জিনিসের উপর মাথায় রেখে আমরা চলবো। একটা হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য আমাদেরকে প্রথমেই করে নিতে হবে, এবং তারপরে একটা পূর্ববর্তী, বিপর্যয় হওয়ার আগে, বিপর্যয় চলাকালীন এবং বিপর্যয়ের পরে, এই 3টির ক্ষেত্রে কিন্তু 3টের যে পদক্ষেপ সেগুলো কিন্তু আলাদা। বিপর্যয় হওয়ার আগেই আমাকে তার কিছু পদক্ষেপ নিয়ে রাখতে হয়, যাতে বিপর্যয় যদি হয়ে যায় তখন সেই মুহূর্তে আমি কিন্তু পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারবো না। আগে থেকে যদি আমার প্রস্তুতি থাকে, তাহলে অবশ্যই সেই বিপর্যয়কে মোকাবিলা করার মতো শক্তি বা সামর্থ্য আমার থাকবে।
এবং সেটাই আমার হচ্ছে ব্যাপার। তার মানে পূর্ব কিছু প্রস্তুতি রয়েছে, বিপর্যয় চলাকালীন আমাকে সেই সঙ্গে সঙ্গে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেখান থেকে বিপর্যয়ে যে মানুষগুলো, দুর্গত মানুষদের আমি উদ্ধার করতে পারবো, এবং তার পরবর্তী সময়ে কিভাবে সেই অঞ্চলটি বা সেই মানুষগুলোকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া যায় সেই সম্পর্কে কিছু ব্যবস্থাপনা রয়েছে। এই সামগ্রিকটাই হচ্ছে একটা বিপর্যয় ব্যবস্থাপনা। ঠিক আছে, তো এই প্রসঙ্গেও কিন্তু এই জায়গাগুলো, যে জায়গাগুলো আলোচনা করা হলো, অবশ্যই করবে। তো আশা করছি তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে এবং এই শেষ মুহূর্তের সাজেশনটি তোমাদের অত্যন্ত কাজে লাগবে, কারণ এখান থেকে 100% নিশ্চিত থাকো যে কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবেই। বেস্ট অফ লাক, এবং পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। ঠিকঠাক পড়াশোনা করে এসে একদম পড়াশোনা করো, প্রস্তুতি নাও এবং পরীক্ষাটা ঠিকঠাক দিয়ে এসো। তো আগাম শুভেচ্ছা রইল সবার জন্য, পরীক্ষা খুব ভালো হোক। গুড বাই।